2002 সাল ভারতের সবথেকে রাজকীয় ভবন রায়সিনা হিলসে তখন তোলপাড় চলছে। 11তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিতে চলেছেন ডক্টর আব্দুল কালাম, যার সম্পত্তি বলতে রয়েছে গুটি কয়েক জামা কাপড় আর কিছু বই। না আছে কোনো ব্যাংক ব্যালেন্স, না আছে নিজস্ব বাড়ি গাড়ি, কিচ্ছু নেই। আমরা সবাই ওনাকে মিসাইল ম্যান হিসেবে চিনি। তিনি আমাদের সকলের প্রিয় রাষ্ট্রপতি। কিন্তু তার এই সাফল্যের পিছনের যে অন্ধকার অধ্যায়গুলো, সেগুলো কজন জানি বলুন তো? নমস্কার, মন্দিরা স্পিক্সে আছি মন্দিরা। আজ কথা বলবো এক পবিত্র হৃদয়কে নিয়ে, যার নাম ডক্টর এপিজে আব্দুল কালাম। তামিলনাড়ুর রামেশ্বরমে এক অতি দরিদ্র পরিবারে তার জন্ম। পিতা জয়নুল আবেদিন ছিলেন পেশায় নৌকা চালক। তার পরিবারে ছিল চরম আর্থিক অনটন। রাতে খাবার সময় শুধু রুটি আর একটু আচার থাকতো। তার মা বেশিরভাগ দিন নিজে শুকিয়ে থেকে সন্তানদের মুখে খাবারটা তুলে দিত। মাত্র 8 বছর বয়সে কালাম সিদ্ধান্ত নেন নিজের পড়াশোনার সমস্ত খরচ নিজে চালাবেন। আর সেই জন্যই খুব ভোরে চলে যেতেন স্টেশনে। সেখান থেকে খবরের কাগজ সংগ্রহ করে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দিতেন। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার টাকাটুকু আসে তার দিদির গয়না বন্ধক রেখে। তার স্বপ্ন ছিল ফাইটার পাইলট হবেন। সেই উদ্দেশ্যে পরীক্ষাও দিলেন, কিন্তু রেজাল্ট বেরোলে দেখা গেল তিনি 9 নম্বর র্যাঙ্ক করেছেন। আর সেখানকার সিট মাত্র 8 জন। তারও আকাশে ওড়ার ফাইটার পাইলট হওয়ার স্বপ্ন পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিল। তিনিও ভেবেছিলেন তার জীবন শেষ। সেই সময় সেখানকারই একটি আশ্রমের স্বামী শিবানন্দের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি তাকে বলেছিলেন, কালাম, যে স্বপ্ন ভাঙলো, ঈশ্বর হয়তো তোমার জন্য পুরো আকাশটা তৈরি করে রেখেছে। কালাম সেই কথা মনে রেখে ফিরে এলেন আর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যোগদান করলেন। ডক্টর কালামের জীবনের সব থেকে বড় অগ্নি পরীক্ষা ছিল 1979 সালের 10ই আগস্ট। ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল SLV-3 মহাকাশে ওড়ার প্রস্তুতি। কোটি কোটি টাকার বাজেট এবং ভারতের সমস্ত সম্মান তার কাঁধে। রকেট ওড়ার ঠিক 4 মিনিট আগে কম্পিউটার ওয়ার্নিং দিল, ফল্ট আছে। কালামের দলের বিজ্ঞানীরা ভাবলো ব্যাকআপ সিস্টেম ঠিকই কাজ করে যাবে। তারা কাউন্ট ডাউন শুরু করে দিলেন। 4, 3, 2, 1। রকেট উড়ল মাত্র 140 সেকেন্ড। আর তারপরেই রকেটের সেকেন্ড স্টেজটা পুরোপুরিভাবে বিকল হয়ে গেল। ভারতের কোটি কোটি টাকার মিশন পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে গিয়ে পড়ল বঙ্গোপসাগরের নোনা জলে। কালামের পায়ের তলার মাটি সরে গিয়েছিল। ওনার মনে হয়েছিল শুধুমাত্র ওনার ভুলের জন্য বিশ্বের সামনে ভারতের মাথা হিট হয়ে গেল। প্রেস কনফারেন্সে যাওয়ার মতো ওনার সেই সাহসটুকু হচ্ছিল না। ওনার হাত পা কাঁপছিল। ঠিক সেই সময় ওনার স্যার সতীশ ধাওয়ান এগিয়ে এলেন। তিনি ছিলেন ইসরোর চেয়ারম্যান। ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিলেন। তিনি বললেন, আমি বিশ্বাস করি আগামী বছর আমাদের টিম এই কাজে সফলভাবে করে দেখাবেন। আর হলো তাই। ঠিক 1 বছর পর 1980 সালের 18ই জুলাই কালামের নেতৃত্বে ভারত আবার রকেট ছাড়ল। এবার রোহিণী স্যাটেলাইট খুব সফলভাবে কক্ষপথে স্থাপিত হলো। আর এই অসীম আনন্দের দিনেও কালামের চোখে জল ছিল, কারণ ওনার এই বিশ্বজয় দেখার জন্য তার বাবা মা বেঁচে ছিল না। এবার ফিরে আসা যাক কালামের জীবনের সেই অধ্যায়, যা ভারতকে পৃথিবীর বুকে সুপার পাওয়ার বানিয়ে দিয়েছে। 1998 সাল আমেরিকা ও ওনাদের গোয়েন্দা সংস্থা CIA টিম 24 ঘন্টা ভারতবর্ষের উপর নজরদারি রাখত, যাতে কোনোভাবেই ভারত নিউক্লিয়ার টেস্ট না করতে পারে। আমেরিকাকে ধোঁকা দেওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালামকে একটি গোপন মিশন দিলেন। কালাম বিজ্ঞানীর পোশাক ছেড়ে সেনাবাহিনীর ইউনিফর্ম তুলে নিলেন। তিনি হয়ে উঠলেন মেজর পৃথ্বীরাজ।
কালাম এবং ওনার টিম মরুভূমির 50 ডিগ্রি গরমে রাতের বেলা কাজ করতেন, যাতে আমেরিকার সিআইএ টিম থেকে নজর এড়ানো যায়। যখন আমেরিকার স্যাটেলাইট অন্যদিকে ঘুরত, বাতাস যেদিকে উঠত ওনারাও ধুলো সেদিকে ওড়াতেন, যাতে স্যাটেলাইটে কোনো মানুষের পায়ের ছাপ না ধরা পড়ে। অবশেষে 11 মে 1998 দুপুর 3:45 পোখরানের মাটির নিচে কালাম পরমাণু বোমার বোতাম টিপলেন। এক বিকট শব্দে রাজস্থানের মরুভূমি প্রায় 20 ফুট উঁচুতে উঠে গেল। গোটা বিশ্ব কেঁপে উঠল। আমেরিকা কিছু বোঝার আগেই ভারত ঘোষণা করল, আমরা এখন অফিসিয়াল নিউক্লিয়ার পাওয়ার। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর এটা ছিল সব থেকে বড় পরাজয়, আর ভারতকে দেওয়া কালামের সব থেকে বড় উপহার। 2015 সালের 27শে জুলাই শিলংয়ের IIMA তে গেছেন, মঞ্চে ছাত্রদের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিচ্ছেন। লেকচার শুরু হওয়ার মাত্র 5 মিনিট পরেই ওনার ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাক হয়। তিনি মঞ্চেই পড়ে যান। দেশের সব থেকে প্রিয় মানুষটা ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার সব থেকে প্রিয় জায়গা, ছাত্রদের মাঝে কথা বলতে বলতে। ডক্টর কালাম আজ আর আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার বলে যাওয়া কিছু কথা আমাদের জন্য যথেষ্ট। সেটা হচ্ছে, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। ডক্টর কালামের এই জার্নি যদি আপনার চোখে জল এনে দেয়, তাহলে অবশ্যই কিছু মন্তব্য রেখে যাবেন। দেশের রাষ্ট্রপতি হিসাবে সম্পত্তি বলতে গুটি কয়েক জামা কাপড় আর কিছু বই। কালামের এই সততা আজকের রাজনীতির যুগে কি পরম বিস্ময়কর নয়? আপনার মতামত রেখে যাবেন। ইতিহাসের আরো এমন ধ্রুবতারাদের গল্প শোনার জন্য থাকবেন আমাদের পাশে। আগামী দিনে দেখা হচ্ছে। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।